বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। বর্তমানে করোনার সংক্রমণের হার খুবই বেড়ে গেছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। তোমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরিবারের সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে লক্ষ্য রাখবে। শিক্ষার্থীরা, করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ধরে আমাদের স্কুল বন্ধ রয়েছে, কিন্তু তোমাদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা অনলাইনে পাঠদান করে যাচ্ছি। সুদীর্ঘ এই পথ চলায় যিনি আমাদেরকে সহযোগিতা, অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার। উনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন জ্ঞান চর্চার। ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া শিফট ইনচার্জগণ এবং যে সমস্ত সম্মানিত সহকর্মীবৃন্দ অনলাইন ক্লাস সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছেন, ওনাদেরও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীরা, আমি ফারহানা করিম আমি আজ দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি বিজ্ঞান ক্লাস নিব, তৃতীয় অধ্যায়টা পড়াবো। নবম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা, আমি এখন ক্লাস শুরু করতে যাব। তোমরা যারা যুক্ত হয়েছো, এছাড়া যেসব বন্ধুরা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হতে বলো এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমি আজ আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমার ক্লাসে কারা কারা যুক্ত হয়েছো একটু দেখি। বেশ কয়েকজন যুক্ত হয়েছো এবং আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমাকে। শিক্ষার্থীরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দেহের সকল জীবনী শক্তির মূল এমন একটি তরল পদার্থ নিয়ে। তাহলে বুঝতেই পারছো, স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ। আজকের পাঠের বিষয় কি হতে পারে? ঠিক বলেছ, আমাদের আজকের পাঠের বিষয় হবে রক্ত। আমরা আজকের পাঠ থেকে কি শিখতে পারবো বা আজকের পাঠের শিক্ষণফলটা কি সেটা আমরা আগে জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত কী তা বলতে পারবে, রক্তের উপাদানসমূহের নাম বলতে পারবে, রক্তরস বা প্লাজমা সম্বন্ধে বর্ণনা করতে পারবে এবং রক্তের কাজ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা যেটা জানব সেটি হচ্ছে রক্ত কী। তাহলে রক্ত কী সেটা আমরা কি বলবো? রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। আমরা প্রথমে একটা বিষয় জানবো, কলা কি। কতগুলো একজাতীয় কোষ যখন একই কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তিও অভিন্ন হয় তখন তাদেরকে কলা বলে। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন কাজের। আর প্রাণীদেহে কলা হচ্ছে 4 ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। তাহলে রক্ত এক ধরনের যোজক কলা। কেমন যোজক কলা? তরল যোজক কলা। রক্ত হচ্ছে লাল বর্ণের। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। এছাড়া রক্ত অস্বচ্ছ, মৃদু বা ঈষৎ ক্ষারধর্মী। যে কোনো তরল
আমরা ক্ষারধর্মী, অম্লীয় বা নিরপেক্ষ সেটা আমরা পরিমাপ করতে পারি নির্দেশকের সাহায্যে। রক্তের পিএইচ হচ্ছে 7.4। আর যে পিএইচটা নিরপেক্ষ যে মানটাতে সেটি হচ্ছে 7। 7-এর কম যখন হবে পিএইচ মান তখন সেই তরলটি হবে অ্যাসিডিক বা অম্লীয়, এবং 7-এর উপরে যখন হবে তখন সেটি হবে ক্ষারীয়। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, 7 হচ্ছে আমাদের নিরপেক্ষ, তাইলে 7.4 হচ্ছে 7-এর সামান্য উপরে, তার মানে 7-এর উপরে আমরা বলছিলাম ক্ষারীয়, তার মানে ঈষৎ বা সামান্য ক্ষারীয়, খানিকটা ক্ষারীয়, এই বিষয়টি এখানে বোঝাচ্ছে। এবং রক্ত হচ্ছে লবণাক্ত স্বাদযুক্ত। আমাদের হাত কোনো কারণে কেটে গেলে আমরা কি করি? রক্তটা বন্ধ করার জন্য আমরা হাতটা মুখে দেই যেন রক্তটা বন্ধ হয়ে যায়, এটা আমাদের একদম অবচেতন মনে আমরা করে থাকি এটা। তাহলে আমরা সেভাবে তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা রক্তের স্বাদটা পেয়েছো, কেমন একটু লবণাক্ত স্বাদ, তাই না? তাহলে রক্তের সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, রক্ত কাকে বলে কিভাবে বলবো আমরা? রক্ত হচ্ছে অস্বচ্ছ ক্ষারধর্মী লাল বর্ণের লবণাক্ত স্বাদযুক্ত তরল যোজক কলা। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্ত থাকে কত? 5 থেকে 6 লিটার। আর মেরুদণ্ডী প্রাণীর রক্তটা কি হয়? রক্তটা লাল বর্ণের হয় কেন? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে। একজন ব্যক্তির দেহে রক্ত কতটুকু পরিমাণে থাকবে সেটা নির্ভর করে ভরের উপর। তার ভরের 8%, একজন ব্যক্তির ভর যদি 100 কেজি হয় তাহলে তার দেহে রক্ত থাকবে 8 লিটার, এবং 50 কেজি হলে রক্ত থাকবে 4 লিটার। একটু সামান্য হেরফের হতে পারে। আমরা এখন রক্তের উপাদানগুলো সম্পর্কে জানব। রক্তের উপাদানগুলো সম্পর্কে জানার আগে আমরা একটা বিষয় জানবো যে উপাদানগুলোকে আলাদা করা হয় কিভাবে। আমরা তো রক্ত কম বেশি সবাই দেখেছি, কিন্তু আমরা তো উপাদান আলাদা হিসাবে দেখি না, ঠিক আছে? তো এখন উপাদানগুলোকে কিভাবে আলাদা করা হয়? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের রক্ত যদি একটা টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়া হয়, যেটা কিনা রক্তটাকে মিনিটে 3000 বার ঘোরাবে, তাহলে রক্তের উপাদানগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে কি অবস্থা হয় দেখো। উপরে হালকা হলুদ বর্ণের একটা অংশ সৃষ্টি হবে এবং নিচে একটু দানাদার ধরনের অংশ সৃষ্টি হবে। উপরে হচ্ছে প্লাজমা বা রক্তরস, এবং নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রক্তকণিকা। তাহলে আমরা বুঝলাম কি রক্তের উপাদান দুইটি, সেটি হচ্ছে প্রধান উপাদান দুইটি, রক্তরস এবং রক্তকণিকা। আর রক্তরস থাকে 55% এবং রক্তকণিকা থাকে 45%। এখন এই রক্তরসের মধ্যে 90 to 92% পানি থাকে, ঠিক আছে? আর বাকি পরিমাণে অজৈব পদার্থ, জৈব পদার্থ, আমিষ এগুলো থাকে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন একটা বিষয় লক্ষ্য করো শিক্ষার্থীরা, রক্তনালীতে রক্তটা কি অবস্থায় থাকে সেটা একটু লক্ষ্য করো। রক্তরসে রক্তকণিকাগুলো কিভাবে অবস্থান করে? আমরা বলছিলাম রক্তের উপাদান দুই ধরনের, রক্তরস এবং রক্তকণিকা। এবং এই রক্তরসে 3 ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এখন একটু আমরা দেখে নিই। লক্ষ্য করো শিক্ষার্থীরা, রক্তরসে রক্তকণিকা কিভাবে অবস্থান করছে।
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এদের গঠনটা খুব ভালোভাবে লক্ষ্য করো। লোহিত মানে নামের মধ্যেই এক কাজটা আমরা দেখতে পাচ্ছি লাল বর্ণের। কেন লাল সেটা আমরা জেনেছি, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের কারণে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাটা লক্ষ্য করো, এর কোনো কালার নেই, মানে সাদা। লোহিত রক্তকণিকার মতো লাল নয়। অনুচক্রিকা, হচ্ছে অনুচক্রিকা, রক্তরসের মধ্যে এগুলো ভাসমান অবস্থায় আছে। তাহলে এরা কি? এরা হচ্ছে রক্তের বিভিন্ন উপাদান। আর একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, রক্তনালীতে কিভাবে রক্তের এই কণিকাগুলো প্লাজমা এবং রক্তকণিকা অবস্থান করে, প্লাজমা বা রক্তরস। রেড ব্লাড সেলস চাকতির মতো দুটি অবতল চেপটা, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। হোয়াইট ব্লাড সেল। রক্তনালীটা একটু প্রস্তুচ্ছেদ করে দুঃচ্ছেদ করে এখানে তোমাদের দেখাচ্ছে যে ভিতরে কীভাবে থাকে প্লাজমা বা রক্তরস, রক্তনালী, রক্তকণিকাগুলো এর মধ্যে অবস্থান করছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমরা এখন রক্তরসে যে বিভিন্ন অজৈব জৈব পদার্থ থাকে সেগুলো সম্পর্কে একটু জানব। রক্তরসে অজৈব পদার্থ হিসেবে পটাশিয়াম এবং ফসফরাস থাকে, রক্তের অজৈব পদার্থ। লক্ষ্য করো শিক্ষার্থীরা। এছাড়া অজৈব পদার্থ হিসেবে আরও থাকে ক্লোরিন এবং আয়োডিন। এগুলি হচ্ছে রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থ। এছাড়া আরও অনেক ধরনের অজৈব পদার্থ থাকে। এখন রক্তরসে এছাড়া আর কি কি জৈব পদার্থ থাকে সেটা আমরা জানবো। অজৈব পদার্থ সম্পর্কে জানলাম। জৈব পদার্থ হিসেবে রক্তে রেচন পদার্থ থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এরা হচ্ছে রক্তের জৈব পদার্থ, এরা হচ্ছে রেচন পদার্থ। ঠিক আছে? রেচনটা কি? যে প্রক্রিয়ায় দেহ থেকে অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত বিশেষ করে নাইট্রোজেনজাত বর্জ্য বের হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে রেচন বলে। আর যেগুলো বের হয়ে যায় সেগুলো হচ্ছে রেচন পদার্থ। তোমরা দেখতে পাচ্ছ রক্তের জৈব পদার্থ সমূহ রেচন পদার্থ। এছাড়া রক্তের জৈব পদার্থের মধ্যে আর কি আছে আমরা দেখে নিই। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, এরা হচ্ছে রক্তের জৈব পদার্থ। এরা প্রোটিন জাতীয় পদার্থ। আর অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম্বিন, আমি যে নামগুলো বলছি এরা হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন আছে, সেই বিভিন্ন ধরনের প্রোটিনের নাম হচ্ছে এগুলো। এছাড়া জৈব পদার্থ হিসেবে প্রতিরক্ষামূলক পদার্থ অ্যান্টিটক্সিন এবং অ্যাগ্লুটিনিন থাকে। প্রতিরক্ষামূলক পদার্থ হিসেবে থাকে রক্তের জৈব পদার্থ। এছাড়া জৈব পদার্থ হিসেবে খাদ্যসার হিসেবে থাকে গ্লুকোজ, ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড। এরা খাদ্যসার হিসেবে থাকে। এছাড়া রক্তের জৈব পদার্থ হিসেবে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন আছে, বিভিন্ন প্রকার হরমোন, এরা জৈব পদার্থ হিসেবে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? আমাদের দেহে কিছু অনাল গ্রন্থি থাকে, মানে যাদের নালী নেই, কিন্তু এদের এসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোনসমূহ কি হয়? যে নিঃসৃত হয়ে রক্তরসে চলে আসে এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। যেহেতু তাদের নালী নেই, এই জন্য রক্তের মাধ্যমে এটা পরিবাহিত হয়। এছাড়া রক্তের জৈব পদার্থের মধ্যে থাকে কোলেস্টেরল, লেসিথিন এবং বিলিরুবিন। তাহলে রক্তের জৈব পদার্থসমূহের মধ্যে এছাড়া কি থাকতেছে? কোলেস্টেরল, লেসিথিন এবং বিলিরুবিন। এগুলি হচ্ছে জৈব পদার্থ। এখন রক্তরসের কাজটা আমরা একটু জানার চেষ্টা করব।
রক্ত কণিকা সহ রক্তরস খাদ্যসার দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে। আমরা যখন খাবারটা খাই সেটা পরিপাক হয়, পরিপাক হয়ে আমাদের অন্ত্রে শোষিত হয় এবং রক্তের মাধ্যমে দেহে বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। খাদ্যের প্রধান অংশটা, মেন সার অংশটা যেটা আমাদের দেহে কাজে লাগে, আর বাকি অপ্রয়োজনীয় অবাঞ্ছিত অংশটা তো বের হয়ে যায় দেহ থেকে। এছাড়া আরও কি কাজ আছে রক্তরসে? রক্তকণিকা সহ হরমোন, এনজাইম এবং লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে বা পরিবহন করে। এছাড়া রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে রক্তরস। অম্লক্ষারের মধ্যে আমরা একটু আগে দেখলাম ব্লাডের যে পিএইচটা এটা ক্ষারীয়, এরকম রক্তের অম্লীয় ভাব আছে, ক্ষারীয় আছে, যে এটা ভারসাম্যটা রক্ষা করে, ব্যালেন্স করে হচ্ছে রক্তরস। এর ব্যত্যয় ঘটলেই মারাত্মক বিপর্যয় ঘটতে পারে দেহে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি ব্যালেন্স ঠিক না থাকে। টিস্যু থেকে নিঃসৃত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্কে পরিবহন করে রক্তরস। আগে জেনেছি রেচনটা কি, যে অপ্রয়োজনীয় অবাঞ্ছিত পদার্থ দেহ থেকে বের হয়ে যায় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে রেচন, এবং দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এর জন্য বৃক্কে নিয়ে যায় রেচনের জন্য রক্তরস। রক্তরসের মাধ্যমে এই রেচন পদার্থগুলো বৃক্কে পৌঁছে। এছাড়া রক্তরস রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে। রক্ত জমাট বাঁধা কেন লাগবে? যে কোনো কারণে টিস্যু ক্ষতিগ্রস্ত হলো, ব্লিডিং হলো, আহত হলো দেহ, তখন রক্ত তো বন্ধ করা লাগবে, তাইলে এই প্রয়োজনীয় জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান রক্তের রসের মধ্যে থাকে। আমরা রক্তরসের কাজ এখন জানলাম, এখন আমরা রক্তকণিকাগুলো সম্পর্কে জানব। আমরা জানি যে 3 ধরনের রক্তকণিকা রয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা প্রথমে লোহিত রক্তকণিকা সম্পর্কে জানব। লোহিত রক্তকণিকাটা দেখতে কিরকম লক্ষ্য করো শিক্ষার্থীরা। চাকতির মতো এবং দ্বি-অবতল। দ্বি-অবতল মানে দ্বি মানে 2, অবতল মানে 2টা পাশ একটু ভিতরে যাওয়া। লক্ষ্য করো, কনকেভ মানে একটু ভিতরে প্রবেশ করে, অবতল, দ্বি-অবতল, ভিতরে যায়। আর লোহিত রক্তকণিকা নামের মধ্যে আমরা বুঝতে পারছি লাল বর্ণের। কেন লাল? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়। আর এটি কোষে অক্সিজেন পরিবহন করে এবং এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আশা করি শিক্ষার্থীরা শুনতে পাচ্ছ। আমরা লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা আমাকে শুনতে পাচ্ছ? আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ শিক্ষার্থীরা। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থাকার কারণে লাল বর্ণের হয়। এ কারণে লোহিত রক্তকণিকাকে লালের কারণেই কিন্তু লোহিত হয়েছে, লাল বর্ণের কারণে। আর ইংরেজিতে একে বলা হয় রেড ব্লাড সেলস বা রেড ব্লাড কর্পাসেলস, বা সংক্ষেপে আরবিসি বলা হয়। লোহিত রক্তকণিকা আমাদের দেহের হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা আছে সেখানে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে রক্তরসে এসে পড়ে
স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এছাড়া মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আর আমরা আগেই বলেছি যে এর আয়ুষ্কাল অনেক বেশি দিন, 120 দিন। 120 দিন পর এটি ধ্বংস হয়ে যায়। আর লোহিত রক্তকণিকার সংখ্যা একটি দেহে কতটুকু পরিমাণে থাকবে, প্রতি ঘন মিলিমিটারে কতটুকু পরিমাণে থাকবে, সেটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয় সংখ্যাটা। যেমন ভ্রূণদেহে লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে থাকে হচ্ছে 80-90 লক্ষ। শিশুদের দেহে এটি থাকে হচ্ছে 60-70 লক্ষ এবং পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 থেকে 5.5 লক্ষ এবং পূর্ণবয়স্ক নারী দেহে এটি থাকে 4 থেকে 5 লক্ষ। এটা হিউজ অ্যামাউন্ট। লক্ষ্য করছো শিক্ষার্থীরা, এর পরিমাণ কম বেশি হলে অস্বাভাবিকতা দেখা দেয়। আমরা এখন লক্ষ্য করব লোহিত রক্তকণিকা কাজ কি। আমরা প্রথমেই বলে ফেলেছি যে লোহিত রক্তকণিকা কাজ কি, যে দেহে অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন নামক যে রঞ্জক পদার্থ সেটি অক্সিজেনের সাথে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং রক্তটাকে মানে অক্সিজেনটাকে রক্তের মাধ্যমে এটা পাস করে দেয়, অক্সিহিমোগ্লোবিন যৌগটা। আর হিমোগ্লোবিন রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করার মাধ্যমে রক্ষায় বাফার হিসেবে কাজ করে। অম্লক্ষারের ভারসাম্যটা রক্ষা করে হিমোগ্লোবিন। ঠিক আছে, এখন আমরা পরবর্তী রক্তকণিকা, যেটি বলতো কি হবে, শ্বেত রক্তকণিকা, সেটি সম্পর্কে একটু জানবো। এর নামের মধ্যেই আমরা বুঝতে পারছি এর কোনো কালার নেই, কারণ লোহিত রক্তকণিকায় তো কালার ছিল, হিমোগ্লোবিন ছিল, কিন্তু এতে এই ধরনের কোনো রঞ্জক নেই। এ কারণে এরা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, বা এটাকে সংক্ষেপে WBC বলা হয়। শিক্ষার্থীরা, এর আয়ুষ্কাল কিন্তু লোহিত রক্তকণিকার মতো এত বেশি না। কতদিন বলতো? 1 থেকে 15 দিন। আর এর পরিমাণও লোহিত রক্তকণিকা থেকে অনেক কম। প্রতি ঘন মিলিমিটারে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। আর শ্বেত রক্তকণিকা কি হয় জানো? যে শ্বেত রক্তকণিকা একটা মজার বিষয় হচ্ছে এটা এমিবার মতো আকার পরিবর্তন করে। এমিবা তোমরা সবাই চিনো। আকার পরিবর্তন করে এবং রক্তরসের মধ্যে দিয়ে এটি চলাচল করতে পারে। আর শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের হয়, অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে দানাবিহীন, এর সাইটোপ্লাজমটা দানাবিহীন থাকে। এই অ্যাগ্রানুলোসাইট থাকে হচ্ছে 2 ধরনের, লিম্ফোসাইট এবং মনোসাইট। লক্ষ্য করো চিত্রে শিক্ষার্থীরা, লিম্ফোসাইট। এরা হয় কি, লিম্ফোসাইটগুলো আকারে, কোষটা আকারে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড়, মানে তার তুলনায় বড়। দেখো কালো অংশটা হচ্ছে নিউক্লিয়াস, লিম্ফোসাইট কালো অংশটা হচ্ছে নিউক্লিয়াস, তার মানে তার অধিকাংশ জায়গাটাই নিউক্লিয়াস। কোষটা ছোট, কণিকাটা ছোট, কিন্তু এটি নিউক্লিয়াসটা তার তুলনায় বড়। আর আরেকটি গ্রানুলোসাইটের কথা আমরা বলছিলাম, সেটি হচ্ছে মনোসাইট, হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এর আবার কোষটা আকারে বড় কিন্তু সেই তুলনায় নিউক্লিয়াসটা ছোট। এছাড়া আরো শ্বেত রক্তকণিকা যার কথা বললাম আমরা, গ্রানুলোসাইট, যার সাইটোপ্লাজমটা কি দানাদার, এবং এরা হচ্ছে 3 ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেজোফিল। লক্ষ্য করো, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এখন আমরা শ্বেত রক্তকণিকার কাজটা আমরা এখন একটু শিখব। শ্বেত রক্তকণিকা কি কাজ করে দেহে? আমাদের বাড়িতে যখন আমরা সিকিউরিটি নিয়োগ করি, কেন? যেন বাড়িতে কোনো খারাপ লোক প্রবেশ করতে না পারে, চোর ডাকাত প্রবেশ করতে না পারে,
অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে না পারে। সেরকমই আমাদের চারপাশে কিন্তু অনেক রোগ জীবাণু, দেহে রোগ জীবাণু প্রবেশ যেন না করতে পারে বা প্রবেশ করলেও যেন কোনো ক্ষতি না করতে পারে, সেই প্রতিরক্ষার কাজটা করে সে তো রক্তকণিকা, মানে সিকিউরিটির কাজটা করে। কিভাবে করে আমরা যদি বোঝার চেষ্টা করি, অ্যাডেনোসাইট ধরনের যে শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইটের কথা আমরা বললাম, এটি অ্যান্টিবডি উৎপন্ন করে, ফলে রোগ জীবাণুকে অ্যান্টিবডি ধ্বংস করে দেয়, অ্যান্টিবডি উৎপন্নের মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। এছাড়া মনোসাইট সে করে কি, ফেগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। কিভাবে ফেগোসাইটোসিসটা কি, যখন কণিকার চারপাশে কোনো রোগ জীবাণু এসে যায়, সে করে কি তার ভিতরে প্রবেশ করায় এবং এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, ফলে রোগ জীবাণুটা মরে যায় বা ধ্বংস হয়ে যায়, ফলে দেহটা কি রোগ জীবাণুটার হাত থেকে রক্ষা পায়। তাহলে বুঝতে পারছো কিভাবে প্রতিরক্ষার কাজটা করে। এছাড়া গ্রানুলোসাইট ধরনের শ্বেত রক্তকণিকা মধ্যে নিউট্রোফিল করে কি, সেই একই রকম মনোসাইটের মতোই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে, ভক্ষণ করে। এছাড়া ইউসিনোফিল এবং বেজোফিল কি কাজ করে বলতো, এখানে হিস্টামিন নামক এক ধরনের পদার্থ উৎপন্ন করে, যেটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। এবং বেজোফিল করে কি, হেপারিন উৎপন্ন করে, হেপারিন নামক এক ধরনের পদার্থ উৎপন্ন করে, যার কারণে যে রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্ত যেন জমাট না বাঁধতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এছাড়া আমরা আরও এক ধরনের রক্তকণিকার কথা আমরা জেনেছি, সেটি হচ্ছে অনুচক্রিকা। এটি গোলাকার বা ডিম্বাকার হতে পারে। অনেকে এটাকে কণিকা বলেন না, যে বলেন যে কোনো কোষই নয়, এটি অস্থিমজ্জার একটা বিচ্ছিন্ন অংশ। এর অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। কি থাকে, মাইটোকন্ড্রিয়া এবং গোলগি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। এর আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন এবং এটি দেহে কি প্রতি ঘন মিলিমিটারে থাকে হচ্ছে প্রায় 2.5 লক্ষ। ঠিক আছে, এখন আমরা রক্তের সাধারণ কাজটা একটু জানার চেষ্টা করব। রক্ত করে কি, শরীরে পানি ও তাপ সমতা করে। এছাড়া কোষে অক্সিজেন পরিবহন করে, আমরা এর আগেই বলেছি। এছাড়া রক্ত জীবাণু ধ্বংস করে, রোগ জীবাণু ধ্বংস করে আমাদেরকে রক্ষা করে। এই কাজটা করে কে, একটু আগে আমরা জানলাম, শ্বেত রক্তকণিকা। এছাড়া কোনো স্থানে যদি কোনো কারণে কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, রক্তপাত হয়, রক্তটা বন্ধ করার কাজটা করে কে, আমাদের অনুচক্রিকা। রক্তের 3টি কণিকার মধ্যে একটি অনুচক্রিকা, সেটি রক্ত জমাট বাঁধায় এবং রক্তপাতটা বন্ধ করে। এছাড়া হজমকৃত খাদ্যবস্তু যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে হচ্ছে রক্ত। তাহলে আমরা প্রথমে রক্তরসের কাজও দেখলাম, রক্তকণিকাগুলোর আলাদা কাজ দেখলাম, এবং পরে সাধারণ রক্তের কাজটাও আমরা দেখলাম, যে এক ধরনের কণিকা কোষে অক্সিজেন পরিবহন করছে, আরেক ধরনের কণিকা হচ্ছে রক্তের প্রতিরক্ষার কাজটা করছে, রোগ জীবাণুকে ধ্বংস করে। আরেক ধরনের কণিকা কি করছে, রক্তপাত হলে রক্তটা বন্ধ করার ব্যবস্থা করছে, রক্ত জমাট বাঁধানোর মাধ্যমে। ঠিক আছে, এখন আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটু মূল্যায়ন করে দেখি যে তোমরা কতটুকু শিখেছ, কতটুকু বুঝতে পেরেছ। স্ক্রিনে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, রক্তের জৈব পদার্থ কোনটি? তো আগে আমরা দেখলাম সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ না ফসফরাস, বলো তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কি হবে? সঠিক উত্তরটি হবে গ্লুকোজ। জৈব পদার্থ হচ্ছে রক্তে গ্লুকোজ। রক্তের জৈব পদার্থটি কোনটি? গ্লুকোজ।
আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় মনোযোগ দিয়ে বারবার এই ক্লাসটি দেখবে এবং বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।